হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব DSSO 41। আচ্ছা, প্রিভিয়াসলি আমরা মোটামুটি সমস্ত পেপার কভার করে নিয়েছি, আর সেই সমস্ত পেপারগুলোর মধ্যে আমরা যেটা আলোচনা করেছি যে প্রত্যেকটি পেপারের জন্য কোন প্রশ্নগুলোর ওপর এবছরের জন্য বেশি ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন, অর্থাৎ সাজেস্টিভ কিছু কোশ্চেন। আচ্ছা, এবার আমরা আজকের ভিডিওতে দেখব এনভায়রনমেন্টাল সোশিওলজি। এনভায়রনমেন্টাল সোশিওলজি বলি, এই পেপারটি আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসে যে এই পেপারটি কতটা নম্বর আসে বা কতটা হার্ড, কতটা ইজি। আর এই এনভায়রনমেন্টাল সোশিওলজির দুটো পার্ট, বিশেষ করে যে থিওরিটিক্যাল পার্টটা কিন্তু বেশ ডিফিকাল্ট। ওকে, থিওরিটিক্যাল পার্টটা কিন্তু একটু ডিফিকাল্ট, আর বেসিক যে পার্টটা রয়েছে সেই বেসিক পার্টটা কিন্তু মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের যে বেসিক জিনিস তার বাইরে কিছু নেই, কিন্তু তার মধ্যে কিছুটা চেষ্টা করতে হবে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ দেওয়া। আমি জল দূষণ যদি ওভারঅলে এনভায়রনমেন্টাল সায়েন্সে যেটা পড়েছি সেই একই পার্টের সঙ্গে একটু চেষ্টা করতে হবে যে এটা যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ বা এনভায়রনমেন্টাল সোশিওলজির একটা অ্যান্সার, সেই পার্টটা যেন অ্যান্সারের মধ্যে থাকে। কোথাও গিয়ে যেন একটা সোশ্যাল পার্সপেক্টিভটা মাস্ট, তো সেখানে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এনভায়রনমেন্টাল সোশিওলজির বিষয়বস্তু কি। এই বিষয়বস্তু কিন্তু প্রত্যেকের জানতে হবে। আমি বলবো বিষয়বস্তুটা 100% সবাইকে দেখে রাখতে হবে এবং 100% সম্ভাবনা রয়েছে এটা আসার। আর এই পার্টটা পড়ে রাখার আরেকটা অ্যাডভান্টেজ কি, যে এনভায়রনমেন্টাল সোশিওলজির সাবজেক্ট ম্যাটার যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু ফার্দার অন্যান্য টপিকগুলো বুঝতে ভীষণ হেল্পফুল হবে। তো শুরু করছি আমরা প্রথমে একটু আলোচনা করি যে 10 নম্বরের জন্য কোন পার্টগুলো দেখতে হবে। প্রথম প্রশ্ন, পরিবেশগত সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এই যে সাবজেক্ট ম্যাটার মাস্ট, সাবজেক্ট ম্যাটার দেখতে হবে। পরিবেশ সম্পর্কে বাস্তববাদীদের দৃষ্টিভঙ্গির জন্য কিছু মূল বিষয় কি কি। আচ্ছা, এই জন্য মূল বিষয় কি কি, এটা হবে। ওকে, তাহলে পরিবেশ সম্পর্কে বাস্তববাদী যারা রয়েছে, অ্যাকচুয়ালি পরিবেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি দিয়েছেন দুই ধরনের তাত্ত্বিক। হ্যাঁ, তার মধ্যে একজন হলেন বাস্তববাদী, যারা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের পরিবেশকে দেখার চেষ্টা করেছেন। তাহলে এটা সম্পূর্ণরূপে এনাদের দৃষ্টিভঙ্গি, তাহলে এটা ভীষণ থিওরিটিক্যাল পার্ট। ওকে, এবং ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আমি প্রিভিয়াস কোশ্চেন আলোচনা, প্রিভিয়াস সাজেশনেও আমি স্টার দিয়ে রেখেছিলাম, তো এটা তো আমি স্টার দিয়ে রাখছি, 2টো স্টার। আচ্ছা, পরিবেশ আন্দোলন বলতে কি বুঝি, ভারতের পরিবেশ আন্দোলনগুলো আলোচনা করো। এই প্রশ্নটা তৈরি করলে 10 + 6 2টো 6ও আসতে পারে, আবার একটা 10ও দিতে পারে, আবার একটি 6ও আসতে পারে। মোট কথা এই পোর্শনটা পরিবেশ আন্দোলন কি, তার পরিবেশ আন্দোলনগুলি কি কি, ভারতবর্ষের পরিবেশ আন্দোলন কি কি, এইখান থেকে প্রশ্ন আসবে। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করলাম এটা, ঠিক আছে। এরপর আসছি, উপরে একটা পড়লাম বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, আরেক দল তাত্ত্বিক যারা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, নির্মাণবাদী দৃষ্টিভঙ্গিতে আমাদের পরিবেশকে নিয়ে আলোচনা করেছেন, এবং সেই দৃষ্টিভঙ্গিতে সমস্যাগুলির হ্যানিগান আর বার্নিংহাম এনারা মূলত বিশ্লেষণ করেছেন। তো এই হ্যানিগান এবং বার্নিংহামের প্রদত্ত বিশ্লেষণ কি সেটাও একটু দেখে রাখা প্রয়োজন, কারণ নির্মাণবাদী দৃষ্টিভঙ্গি মানে আমরা এই দুজন তাত্ত্বিকের কথা পড়ব। এনারা একটা দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পরিবেশকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারপর তো চলে আসে স্বাভাবিকভাবে যে বাস্তববাদী নির্মাণবাদী দুটো দৃষ্টিভঙ্গি, যেমনটা আমরা দেখেছিলাম কি ক্রিয়াবাদ আর দ্বন্দ্ববাদ, দুটো দৃষ্টিভঙ্গি সমাজকে দেখার। একজন সম্পূর্ণরূপে আমাদের সোসাইটির স্টেবিলিটি থাকছে, বিভিন্ন পার্ট কাজ করার মধ্য দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছে। আরেক দল তাত্ত্বিক দেখানোর চেষ্টা করেছে যে দ্বন্দ্বের মধ্য দিয়ে আমাদের সমাজের কেমনভাবে ডেভেলপ হয়, আমাদের সমাজের কেমনভাবে পরিবর্তন হয়। একইভাবে এই বাস্তববাদী আর নির্মাণবাদী দৃষ্টিভঙ্গিতে যারা আছেন তাদের বিতর্ক, অর্থাৎ এই দুই দল তাত্ত্বিক দুইভাবে আমাদের পরিবেশকে ব্যাখ্যা করেছেন।
আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আমি তাহলে দুটো 10 নম্বর কমন দিয়ে দিলাম। কোথা থেকে? বাস্তববাদী নির্মাণবাদ দেখে রাখতে হবে, এদের মূল দৃষ্টিভঙ্গি আর বিতর্ক এখান থেকে একটা, আর পরিবেশ আন্দোলন থেকে একটা। হয়ে গেল তো, তাই তো? দুটো কমন আমি দিয়ে দিলাম। মানে এটা আমি খুব প্রিসাইসলি বলে দিলাম যে খুব ছোট্ট করে অল্প প্রশ্নের মধ্যে যদি কমন পেতে চাই তাহলে এই দুটো এরিয়া বাদ দেওয়া যাবে না। কিন্তু তারপরেও আমাদের ব্যাকআপ নিতে হবে। যারা আরেকটু ব্যাকআপ নিয়ে এগোতে চাও তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এনভায়রনমেন্ট, ফেমিনিস্ট এনভায়রনমেন্টালিজম, নারীবাদী পরিবেশবাদ। ওকে, নারীবাদী পরিবেশবাদ। তারপর আসছি দূষণ। দূষণ থেকে আমি তিনটি পার্টের প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে বায়ু দূষণ, আর একটা প্লাস্টিক দূষণ, আর একটি জল দূষণ। ওকে, বায়ু দূষণের প্রভাব প্রতিকার খুব ইজি। আমি যে বললাম যে থিওরিটিক্যাল পার্ট একটা, আর একটা হচ্ছে ইজি পার্ট, বেসিক পার্ট। এটাকে আমরা বলছি বেসিক পার্ট, থিওরিটিক্যাল পার্ট শেষ। এই বেসিক পার্ট থেকেও কিন্তু প্রশ্ন পেতে পারো। ওকে, বেসিক পার্ট থেকেও কিন্তু প্রশ্ন পেতে পারো। প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করে, প্লাস্টিক দূষণের সমাধান কি, এটাকে আমি স্টার দিয়ে রাখলাম। জল দূষণের জল দূষণ সম্পর্কে লেখো, এবং প্রত্যেকটার চেষ্টা করতে হবে অ্যাজ এ সোশ্যাল পার্সপেক্টিভ, অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিওলজি, কিভাবে এটা সলভ করা যায়। অর্থাৎ কিছু প্রতিকার অবশ্যই কিন্তু থাকবে, এবং সেটা চেষ্টা করতে হবে সোশ্যাল পার্সপেক্টিভে কিভাবে, কমিউনিটিকে কানেক্ট করে কিভাবে সমাধান করা সম্ভব। তাছাড়া তো সম্ভব নয় এই প্রবলেমগুলোর সমাধান করা, তাই না? তাহলে বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, জল দূষণ, এই তিনটি দূষণ দেখে রাখতে হবে। তাহলে এরপর আসছি আমরা পরের পার্টে, পরিবেশগত আধুনিকীকরণ আর পলিটিক্যাল ইকোলজি। এই দুটোকে আমি সিঙ্গেল স্টার দিয়ে রাখলাম। এর মধ্যে থেকে একটা প্রশ্ন আসার মতো, ঝুঁকিপূর্ণ সমাজ, রিস্ক সোসাইটির ডাবল স্টার। ওকে, আলরিচ বেক এবং অ্যান্থনি গিডিন্স দুজনেই কাজ করেছেন। তারপর টিকা লেখো, বীজ বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন। এই যে প্রশ্নগুলো, এই পার্টগুলো যে বললাম, ভারতের পরিবেশ আন্দোলন যদি আমরা পড়ি তাহলে এগুলো কিন্তু তার মধ্যেই ইনক্লুড হবে, তাই তো? তাহলে পরিবেশগত আন্দোলন, ভারতের পরিবেশ আন্দোলন যদি পড়া হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সবগুলো কিন্তু পড়া হয়ে যাবে। চিপকো আন্দোলন, নর্মদা আন্দোলন, তারপর অতিরিক্ত খনির কাজ পরিবেশকে কিভাবে ক্ষতি করে। এখানে আরেকটা প্রশ্ন মিস করে গেলাম, যেটা অতিরিক্ত খনির কাজ, এটা একটু দেখে রাখতে হবে। তারপর নেক্সট পার্টে আসছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ভীষণ খুব আমাদের বর্তমান সময়ে খুব বড় একটা প্রবলেম। এটা পরিবেশগত পার্সপেক্টিভ বা এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে খুব গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, পরিবেশ আইন বলতে কি বোঝায়, স্থিতিশীল উন্নয়ন ইম্পর্টেন্স দিতে হবে। ওকে, বায়ু দূষণ সম্পর্কে লেখো। দূষণ আমি সবগুলোই কানেক্ট করেছি, কারণ দূষণ এই পার্টগুলো একবার করে দেখলেই হয়ে যাবে। জল দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, ঠিক আছে? দূষণগুলো সবগুলো অন্তত পক্ষে একবার করে দেখে রাখতে হবে। আরেকটা পার্ট ইকো ফেমিনিজম, যেটা পরিবেশগত নারীবাদের সঙ্গে ভীষণ কানেক্টেড। মানে এই কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে আমাদের সোসাইটিকে, আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করে তুলছে আরেক ধরনের বর্জ্য, এবং সেটা আমাদের ওভারঅল সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে। অর্থাৎ তার সোশ্যাল ইম্প্যাক্ট আছে প্রচুর। সোশ্যাল ইম্প্যাক্ট পড়ছে একটা বর্জ্যর, যে বর্জ্যকে আমরা কি বলছি, এটার আমরা বলে থাকি ই ওয়েস্ট। ওকে, ই ওয়েস্ট, আমি ই ওয়েস্টকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে রেখে দিলাম। ই ওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, মানে আমরা যা কিছু ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, সেটা আমাদের বাড়ির একদম একটা সুইচ বোর্ড থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত সমস্ত ইলেকট্রনিক ডিভাইস
তাদের যে সময় মানে তাদের যে ব্যবহারযোগ্য যদি তারা না থাকে তাহলে আমরা সেগুলোকে ফেলে দিই, যেটা একটা বর্জ্য। সেগুলোকে কোথায় ফেলি? ফেলার কোনো সিস্টেম নেই, আমরা যত্রতত্র ফেলে রাখি বা একটা জায়গায় রেখে দিই। বাড়িতে যখন ভাঙাচোরা কিনতে আসে সবাই, তাই না, তখন সেগুলো তাদেরকে দিয়ে দিই। এবার তারা কি করে কিন্তু আমরা জানি না। তার ফলে কি এই যে ওয়েস্টের যে রিসাইকেল প্রসেসটা আদৌ সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু একটা সমস্যা থেকেই যায়। তার ফলে এগুলো সঠিক উপায়ে এই ওয়েস্টকে রিসাইকেল করা হচ্ছে না, যার ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে পড়ছে। এবং এই ওয়েস্টের থেকে প্রচুর বিষাক্ত গ্যাস নির্গত হয়, যেটা আমাদের পরিবেশকে দূষিত করে। এবং এই ক্যান্সারের মতো যে মারণ রোগও কিন্তু এই ওয়েস্টের একটা সোশ্যাল ইম্প্যাক্ট হতে পারে। আজকে ক্যান্সার একটা সময় আমরা শুনেওছিলাম ক্যান্সার রোগটা হয়তো মানুষেরা একটা সময় পর ঘরে ঘরে হয়ে যাবে। হ্যাঁ, আজকে সেই প্রসেসের দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তার ফলে কি বর্তমান সময়ে ওয়েস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং খুব কন্টেম্পোরারি প্রবলেম। কারণ ইলেকট্রনিক আমরা টেকনোলজির দিক থেকে আমরা প্রচুর এগিয়েছি, প্রচুর ডেভেলপ করেছি লাস্ট 10 থেকে 20 বছরে। তো সেই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অজ্ঞতা রয়েছেই। আমরা আদৌ কিভাবে এগুলো রিসাইকেল সম্ভব, আদৌ এগুলো যে আমাদের পরিবেশের ক্ষতি করছে এটাই হয়তো আমরা অনেকে জানি না। তার ফলে এই পার্টটা কিন্তু একটু দেখে রাখবে। আমি ওয়েস্টটা নিয়ে একটু বেশি ইম্পর্টেন্স দিতে বললাম, যে কারণে এতগুলো পার্ট বলে দিলাম যে কেন তোমরা পড়বে। ওকে, ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য, এটা আমাদের অ্যাসাইনমেন্টে কোশ্চেনও এসেছিল, ওয়েস্টের ফুল ফর্ম, তাই তো? চলো, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আর বনউজারটা একটু দেখে রাখতে হবে, এর ইম্প্যাক্ট কি পড়ছে। তাহলে এই যে লাস্ট পার্টগুলো বললাম এগুলো খুব ইজি, শুধু থিওরিটিক্যাল পার্টটা একটু ইম্পর্টেন্স দিয়ে দেখবে, তাছাড়া এগুলো কিন্তু 1-2 বার দেখলেই হয়ে যাবে। আর আশা করছি মোটামুটি কি পড়বে একটা আউটলাইন আমি টেনে দিতে পেরেছি। তো আশা করছি এই আউটলাইনের ওপর বেস করে প্রিপারেশন নিলে আমাদের পরীক্ষা থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যাদের 42 আছে খুব শীঘ্রই 42টাও আপলোড হবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।